সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সকলেই স্বাস্থ্যবিধি মেনেই চলছো। আর আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখছো। তো আজ আমি তোমাদের সামনে কথা বলবো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, বুকসিমেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে দ্বাদশ শ্রেণীর বিমা অংশ নিয়ে। দ্বাদশ শ্রেণীর বিমা অংশের দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা। তো আজকে আমরা জানবো বিমা কাকে বলে, বিমা কেন করা হয়, বিমার সংক্ষিপ্ত ইতিহাস কি, এ নিয়ে আজ আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই দেখি বিমা ধারণা ও সংজ্ঞা। বিমার ধারণা। বিমা আসলে আমরা জানি যে প্রত্যেকটা মানুষের, অর্থাৎ ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, অর্থাৎ ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। আর এই অনিশ্চিত সময়ের সাথে অনিশ্চিত জীবনে আমাদেরকে অনেক অনিশ্চয়তার মধ্যে জীবন কাটানোর কারণে আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তাই এই সকল প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য আর্থিক যে নিরাপত্তা ব্যবস্থা, তাই হচ্ছে সাধারণত বিমা। তো আমরা বিমার সংজ্ঞায়িত করতে গেলে আমরা প্রথমে দেখতে পাই যে বিমা বলতে সাধারণত বোঝায় যে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি ও অনিশ্চয়তা, মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি ও অনিশ্চয়তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হচ্ছে বিমা। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি ও অনিশ্চয়তার আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হচ্ছে বিমা। তো আমরা এই বিমা সম্পর্কে জানলাম যে বিমা কাকে বলে। বিমাতে সাধারণত দুটি পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে বিমাকারী, আর একটা হচ্ছে বিমা গ্রহীতা। বিমা গ্রহীতা হচ্ছে সেই ব্যক্তি যে তার নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তার ঝুঁকি বিমাকারীর উপর সমর্পণ করে। আর বিমাকারী বা বিমা প্রতিষ্ঠান হচ্ছে সেই প্রতিষ্ঠান যে বিমার নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে বা পলিসির বিনিময়ে তারা অন্যের ঝুঁকি গ্রহণ করে থাকে। তো প্রথমে আমরা দেখি যে বিমা ধারণা, বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া। আমাদেরকে বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় আমাদেরকে কি করতে হয়? বিমা চুক্তিতে প্রথমেই বিমা গ্রহীতা, তারপর হচ্ছে বিমাকারী, এই দুইজনের মধ্যে একটা চুক্তি সম্পাদন হয়। বিমাতে অবশ্যই দুটি পক্ষের প্রয়োজন এবং দুটি পক্ষের মাধ্যমে বিমাতে অবশ্যই লিখিত চুক্তি হতে হবে। বিমার লিখিত চুক্তি ছাড়া বিমা করা সম্ভব নয়। তাই বিমা চুক্তির ক্ষেত্রে আমরা বিমা চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সাধারণত দেখে থাকি যে বিমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়াম ব্যয়ের বিনিময়ে বিমাকারীর নিকট তার ঝুঁকি সমর্পণ করে থাকে। এর মধ্যে প্রথমে লক্ষণীয় হচ্ছে, এখানে ধরলাম যেটা হচ্ছে বিমা চুক্তি। তো বিমা চুক্তি হলে দেখা গেছে যে এখানে বিমা গ্রহীতা তার নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে, অর্থাৎ প্রিমিয়াম এর বিনিময়ে তার ঝুঁকিটাকে এই বিমাকারীর কাছে সমর্পণ করে থাকে। আবার এই বিমাকারী তার এই অর্থ আবার আর্থিক নিশ্চয়তা দিয়ে থাকে কাকে? এই বিমা গ্রহীতাকে আর্থিক নিশ্চয়তা প্রদান করে থাকে। কাকে? এই বিমা গ্রহীতাকে। অর্থাৎ বিমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারীকে তার ঝুঁকি সমর্পণ করে, আর বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়াম প্রাপ্ত হয়ে তারপর এখান থেকে তাকে বিমা গ্রহীতাকে আর্থিক নিশ্চয়তা প্রদান করে। এ হচ্ছে আমাদের বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া। আমরা সাধারণত এভাবে বিমা চুক্তি সম্পাদন করতে পারি। এরপর দেখি বিমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস কি। আমরা জানি বিমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস। বিমার সর্বপ্রথম ইতালিতে বিমা ব্যবসায়ের প্রচলন ঘটে 1182 খ্রিস্টাব্দে। ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে একদল ইহুদি ইতালিতে এসে তাদের বিমা ব্যবসায়ের প্রচলন সর্বপ্রথম শুরু করে। পরবর্তীতে ইংল্যান্ডে 1763 খ্রিস্টাব্দে
প্রথমেই ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে ইহুদিরা, একদল ইহুদি ইতালিতে ব্যবসা শুরু করলে পরবর্তীতে দেখা যায় যে তাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেই বিমা শুরু হয় তা হচ্ছে সাধারণত নৌ বিমা। পৃথিবীতে সর্বপ্রথম যে বিমার প্রচলন ঘটে তা হচ্ছে নৌ বিমা। নৌ বিমার মাধ্যমে সর্বপ্রথম বিমা ব্যবসায়ের প্রচলন ঘটে। বিমা ব্যবসায়ের ক্ষেত্রে নৌ বিমার ফ্রান্সের ব্যবসায়ীরা যখন তাদের জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় মাল বোঝাই করে প্রেরণ করতেন, তখন রাস্তায় বা সাগরে জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড় অথবা জলদস্যুদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা নিরাপত্তা রক্ষী ব্যবহার করতেন। কিন্তু পরবর্তীতে এই নিরাপত্তা রক্ষীর ক্ষতিপূরণ বা কোনো জাহাজ ক্ষতি হলে তারা অন্য জাহাজের কাছ থেকে আদায় করে এই ক্ষতিপূরণ তারা বহন করে থাকতেন। পরবর্তীতে এই প্রথা বা এই সিস্টেমটা চেঞ্জ হয়ে তারা পরবর্তীতে যখন জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে ঠিক তখনই তারা তাদের জাহাজ ছাড়ার পূর্বে তারা তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তি আদায় করতেন বা নির্দিষ্ট টাকা আদায় করতেন, যা তারা একটা তহবিল আকারে তৈরি করে তারা এখানে রাখতেন। পরবর্তীতে কোনো জাহাজ ক্ষতি হলে বা নৌ পরিবহনের ক্ষেত্রে যদি কোনো জাহাজের ক্ষতি হতো তাহলে তারা এই তহবিল থেকে তাদের এই ক্ষতিপূরণের চেষ্টা করতেন। পরবর্তীতে 1663 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এই বিমা প্রচলনের শুরু হয়। 1663 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বিমা প্রচলন শুরু হয় এবং সেখান থেকে নৌবিমা প্রচলনের ক্ষেত্রে লন্ডনে 1663 খ্রিস্টাব্দে লন্ডনের লোম্বার্ড স্ট্রিট নামক স্থানে এডওয়ার্ড লায়র্স নামে একজন ব্যবসায়ী প্রথমেই এখানে বিমা ব্যবসা শুরু করেন। উনি বিমা ব্যবসার প্রচলনের ক্ষেত্রে উনি একটি লায়র্স লিস্ট নামে একটি লিস্ট তৈরি করেন। সেখানে উল্লেখ ছিল জাহাজ কখন, কোথায়, কিভাবে এবং কি পণ্য নিয়ে চলাচল করছে এই ব্যাপারে তিনি একটি তালিকা প্রস্তুত করেছিলেন। পরবর্তীতে 1771 খ্রিস্টাব্দে বা 1771 সালে দ্য অ্যাসোসিয়েশন অফ লায়র্স আন্ডার রাইটার নামে একটি সমিতিও তিনি গঠন করেন। পরবর্তীতে 1771 সালের প্রতিষ্ঠিত এই দ্য অ্যাসোসিয়েশন অফ লায়র্স আন্ডার রাইটারকে পরবর্তীতে ব্রিটেনের পার্লামেন্ট 1871 সালে ব্রিটেনের পার্লামেন্ট এই প্রতিষ্ঠানটিকে পুনর্গঠিত করেন, যা এখন পর্যন্ত পৃথিবীতে সর্ববৃহৎ বিমা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এ হচ্ছে আমাদের নৌবিমার সংক্ষিপ্ত ইতিহাস। তারপর আমরা দেখব অগ্নিবিমা আমাদের কোথা থেকে আসলো। অগ্নিবিমার ক্ষেত্রে 1766 সালে 4 রাত 4 দিন যাবৎ লন্ডনে এক বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেখানে প্রায় 13,000 দালান কোঠা ভস্মীভূত হয়ে যায়। এর ফলে বৃহৎ অগ্নি নামে একটি প্রতিষ্ঠা একটা অগ্নিজনিত ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অগ্নি বৃহৎ নামে একটি সংস্থা তৈরি হয়। এর পরবর্তীতে 1680 খ্রিস্টাব্দে নিকোলাস বারবন নামে এক ব্যক্তি, যিনি পরবর্তীতে তিনি যে বিমা অফিস নামে একটি বিমা প্রতিষ্ঠান চালু করেন। সেখান থেকে অগ্নিজনিত ক্ষতির কারণে অগ্নির ক্ষতিপূরণ করা হতো। তাই দেখা যায় 1680 সালে নিকোলাস বারবন এই অগ্নিবিমার উদ্ভব ঘটান। এরপরে দেখি আমরা জীবন বীমার ক্ষেত্রে জীবন বীমার উৎপত্তি আমাদের কিভাবে হলো। জীবন বীমার ক্ষেত্রে আমরা দেখব জীবন বীমাতে শিল্প বিপ্লবের ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হতে শুরু করেছে। এক্ষেত্রে শহরে থাকার ক্ষেত্রে মানুষের জীবন নানান ঝুঁকিতে পরিপূর্ণ। তাই এসব ঝুঁকি মোকাবেলার জন্য বা ঝুঁকি প্রতিহত করার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের যে আর্থিক ক্ষতি বা যে কোনো কারণে পঙ্গুত্বের ক্ষতি ইত্যাদি ক্ষতি হতে পারে। এই কারণে তারা চিন্তা করলো যে জীবন বীমা কীভাবে এইসব ক্ষতির হাত থেকে কীভাবে বাঁচা যায়। তাই 1600 বা 1700 মাঝামাঝি এরকম খ্রিস্টাব্দের দিকে তারা এই জীবন বীমার প্রচলন করে থাকে। এই হচ্ছে আমাদের জীবন বীমার সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা আজকে এই আলোচনা থেকে জানলাম সর্বপ্রথম
পৃথিবীতে যে বিমার উৎপত্তি হয় সেই উৎপত্তির স্থান হচ্ছে ইতালিতে, এবং 1182 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নৌ বিমার উৎপত্তি ঘটে। এরপরে আমরা দেখব যে বিমা ব্যবসায়ের মূল নীতিসমূহ কী কী। বিমা ব্যবসায় আমাদের বাংলাদেশে আমি আরেকটু বলে নিই, আমাদের বাংলাদেশের বিমা ব্যবসায় কীভাবে পরিচালিত হয় সাধারণত। যে আমাদের বাংলাদেশে বিমা ব্যবসায়ের ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি IDRA নামে একটা বিমা উন্নয়ন ও উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে। এই বিমার 1938 সালের বিমা আইনের পরিবর্তে 2010 সালে এই বিমা আইনের প্রচলন ঘটে। এই বিমা আইনের সৃষ্টি হয়, বিমা আইনের মাধ্যমে আমাদের বাংলাদেশে বিমা কোম্পানিগুলো পরিচালিত হয়। এই ব্যাপারে আমি পরে কথা বলবো। আগে প্রথমেই দেখি আমরা যে বিমা ব্যবসায়ের মূল নীতি। বিমা ব্যবসায়ের মূল নীতি, আমাদের বিমা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদেরকে কি নীতিগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো প্রথমেই লক্ষ্য করতে হবে যে বিমা ব্যবসায়ের মূল নীতির মধ্যে সর্বপ্রথম আছে যে বিমাযোগ্য স্বার্থ। বিমাযোগ্য স্বার্থের নীতি। বিমাযোগ্য স্বার্থ কি? অর্থাৎ যে বিমার ক্ষেত্রে বা যে চুক্তির ক্ষেত্রে বা যে নীতির ক্ষেত্রে বিমাযোগ্য অর্থাৎ কোনো ব্যক্তির স্বার্থ জড়িত, সেই স্বার্থই সাধারণত বিমাযোগ্য স্বার্থ। অর্থাৎ বিমা গ্রহীতার জন্য বিমা গ্রহীতা যে স্বার্থ নির্ভর করে বিমাকারীর উপর, এই স্বার্থই হচ্ছে বিমাযোগ্য স্বার্থ। অর্থাৎ বিমার স্বার্থটা হচ্ছে যে বিমার স্বার্থ যে বিমাযোগ্য কোনো পণ্য বা যে কোনো দ্রব্যের ক্ষেত্রে হোক, পণ্যের ক্ষেত্রে হোক বা সম্পদের ক্ষেত্রে হোক, এই সম্পদ বিমা করার ক্ষেত্রে তার বিরুদ্ধে তার বিপক্ষে যে স্বার্থ জড়িত থাকে তাই হচ্ছে বিমাযোগ্য স্বার্থ। এরপর দেখি পরম সৎ বিশ্বাসের নীতি। অর্থাৎ পরম সৎ বিশ্বাস হচ্ছে যে বিমা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সৎ বিশ্বাসের নীতি অবলম্বন করতে হবে। যেমন সৎ বিশ্বাস, একজন আরেকজনের প্রতি বিশ্বাস অর্জন করতে হবে যে কোনো ক্ষেত্রে। যে আমার 1 লক্ষ টাকার বিমা করা, উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকার বিমা করলাম, কিন্তু এখানে আমি উল্লেখ করলাম বা ক্ষতিগ্রস্ত হলো 50,000 টাকা, কিন্তু আমি সৎ বিশ্বাসের যদি থাকে তাহলে আমাকে 1 লক্ষ টাকার বিমা 50,000 টাকাই বলবো, আমি 1 লক্ষ টাকা অবশ্যই বলবো না। এই ধরনের, অর্থাৎ আমার যা সম্পদের পরিমাণ আছে বা আমি যতটুকু পরিমাণ বিমা করতে চাই বা করলাম, যতটুকু ক্ষতি হলো এতটুকু বিশ্বাসের মাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে পরম সৎ বিশ্বাসের বিমা নীতি। এখন হলো আর্থিক ক্ষতিপূরণের নীতি। আর্থিক ক্ষতিপূরণের নীতির ক্ষেত্রে আমাদের আর্থিক ক্ষতিপূরণ, অর্থাৎ আমরা জানি যে বিমা করার ক্ষেত্রে আমরা সাধারণত আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার জন্যই আমরা বিমা করে থাকি। এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের নীতির ক্ষেত্রে আমাদের অবশ্যই বিমাকারী আমাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকবে। এর নির্দিষ্ট পরিমাণ যে আমি প্রিমিয়াম বা স্যালামি দেই, এই স্যালামির মাধ্যমে বিনিময়ে তারা আমাকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণ হচ্ছে যে কোনো সম্পদ যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষতিকৃত সম্পদের সম্পূর্ণটাই বিনিময় হিসেবে প্রদান করার পর বিমাকারী অবশিষ্ট যে সম্পদটুকু বা যতটুকু সে ক্ষতিকৃত সম্পদের যতটুকু সে অর্জন করতে পারে বা এখান থেকে যে যতটুকু আদায় করতে পারে তাই হচ্ছে স্থলাভিষিক্তকরণ। অর্থাৎ একটার স্থানে আরেকটা, অর্থাৎ যে সম্পূর্ণ টাকা বিমা যে প্রতিষ্ঠানের যে সম্পদের উপর বিমা করা থাকবে তা সম্পূর্ণ সে পরিশোধ করার পর তারপর যা বাকিটুকু যে অংশ থাকবে সেটা সম্পূর্ণ বিমা প্রতিষ্ঠানের হয়ে যায়। এখানে বিমা প্রতিষ্ঠানের একটা দাবি সৃষ্টি হয়। তারপর হচ্ছে ক্ষতির প্রত্যক্ষ কারণ নীতি। ক্ষতির প্রত্যক্ষ কারণের মধ্যে যে যদি কোনো ক্ষতি সংঘটিত হয় তাহলে তার প্রত্যক্ষ একটা কারণ উল্লেখ থাকবে, কিভাবে ক্ষতি সংঘটিত হলো, কেন হলো ইত্যাদি বিষয় এই ক্ষতির কারণের মধ্যে উল্লেখ থাকবে। এবং এই উল্লেখের ক্ষেত্রে কোনো কারচুপি করা যাবে না। যেভাবে ক্ষতি হয়েছে বা যে কারণে হয়েছে তা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর দেখি আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণের নীতি অর্থাৎ আমি যদি 5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ দুইটা কোম্পানিতে বা দুইটা বিমা প্রতিষ্ঠানের সাথে আমি বিমা করে থাকি, তাহলে প্রত্যেকটা বিমা কোম্পানি বা বিমা প্রতিষ্ঠান আনুপাতিক হারে আমাকে
যে যে ক্ষতিপূরণ প্রদান করবে তাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। অর্থাৎ অনুপাতে অনুপাতে যদি আমি এখানে অর্ধেক করে থাকি, তাহলে অর্ধেক পার্সেন্টেজ আকারে আমি অনুপাতে আমি যে ক্ষতিপূরণ পাবো তাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। তারপর অধিক পলিসি গ্রহণের নীতি। সাধারণত বীমা প্রতিষ্ঠানগুলো বা বিমাকারী বা বীমা প্রতিষ্ঠান যারা আছে তারা অধিক পলিসি গ্রহণ করে থাকে। অর্থাৎ বীমা প্রতিষ্ঠান যেই সম্পদের ঝুঁকি বেশি এই সম্পদের প্রিমিয়ামের পরিমাণও বেশি, আর যে সম্পদের ঝুঁকি কম তার প্রিমিয়ামের পরিমাণও কম। এক্ষেত্রে যদি পলিসি গ্রহণের নীতির কারণে যারা একটা মূলধন বীমা প্রতিষ্ঠানগুলো একটা মূলধন সংগ্রহ করে থাকে, আর তাতে যদি আংশিক কোনো যদি অনেকগুলো ব্যক্তির কাছ থেকে তারা বীমা গ্রহণ করে, পরবর্তীতে যদি আংশিক কোনো কিছু সংখ্যক ব্যক্তির ক্ষতিপূরণ হয় তাহলে তারা এই পলিসির মাধ্যমে তারা এই ক্ষতিগুলো পূরণ করতে সক্ষম হয়। তারপর কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি। কাম্য পরিমাণ অর্থাৎ যে পরিমাণ ঝুঁকি গ্রহণ করলে এই ঝুঁকি পূরণ করা সম্ভব এতটুকু পরিমাণ ঝুঁকি গ্রহণ করার নীতি হচ্ছে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি। ঝুঁকি আমার যদি 10 লক্ষ টাকা পর্যন্ত আমি ঝুঁকি গ্রহণ করতে পারবো বা 10 লক্ষ টাকা পর্যন্ত ঝুঁকি পরিশোধ করতে পারবো, তাহলে আমি চিন্তা করব যে আমি 10 লক্ষ টাকার মধ্যে আমি কিভাবে এই ঝুঁকি গ্রহণ নিতে পারি। এই হচ্ছে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি। দ্রুত দাবি পূরণের নীতি। অর্থাৎ যদি ক্ষতিকৃত অংশের টাকা যখন যদি অগ্নিকাণ্ডের কারণে হোক বা জীবন বীমার ক্ষেত্রে হোক বা নৌ বীমার ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, যদি কোনো ক্ষতি সংঘটিত হয় তাহলে এই ক্ষতির দাবি পূরণের অর্থাৎ বীমা গ্রহীতার দাবি পূরণের যে নীতি তাই হচ্ছে দ্রুত দাবি পূরণের নীতি। কারণ ক্ষতি সংঘটিত হওয়ার পরপরই তার দাবি থাকে যে কিভাবে ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তার ক্ষতিপূরণ করার চেষ্টা করাই হচ্ছে বীমা কোম্পানির প্রধান উদ্দেশ্য। তারপরে হচ্ছে সেবার নীতি। অর্থাৎ বীমা কোম্পানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সেবার নীতি তৈরি করে। কিভাবে? তারা বিভিন্নভাবে এই বীমা কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিভিন্ন পলিসি গ্রহণের মাধ্যমে তারা বিভিন্ন আর্থিকভাবে সচ্ছলতার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ করতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। আর তাছাড়া তারা বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে তারা যে ধরনের সেবা প্রদান করে, এই কারণেই বলা হয়েছে যে সেবার নীতি। তো আমরা দেখলাম যে প্রথমেই যে বীমার ধারণা ও সংজ্ঞা কি, তারপর বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া আমরা দেখলাম কিভাবে সম্পাদন প্রক্রিয়া হয়, তার বীমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখলাম, বীমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস কিভাবে আমরা আমাদের বীমা। তো আমি আজ তোমাদের সামনে এই পর্যন্ত যে বিষয় নিয়ে কথা বললাম তার মধ্যে তোমরা বীমার ধারণা, বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া, বীমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস, বীমা ব্যবসায়ের মূলনীতি, এর মধ্যে যে নীতিগুলো আছে তার মধ্যে 10টা নীতি তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখবে। তারপর বীমাযোগ্য নীতির মধ্যে মনোযোগ সহকারে দেখবে যে বীমাযোগ্য স্বার্থের নীতি কি, পরমপ্রত্যাশের নীতি, আর্থিক ক্ষতিপূরণের নীতি, তারপর চলা বিশিষ্টকরণের নীতি, ক্ষতির প্রত্যক্ষ কারণ নীতি, তারপর আনুপাতিক অংশগ্রহণের নীতি, অধিক পলিসি গ্রহণের নীতি, কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি, তারপর দ্রুত দাবি পূরণের নীতি, সেবার নীতি। এই নীতিগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বাড়িতে বসেও মনোযোগ সহকারে শুনবে, করবে। তারপর তোমরা ভালোভাবে একটু পর্যালোচনা করলে আশা করি তোমরা ভালোভাবে বুঝবে, ভালো করতে পারবে। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।